সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভ সন্ধ্যা। সকলের প্রতি অজস্র প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে শুরু করছি সমকালীন ভাবনাভিত্তিক আলাপচারিতার অনুষ্ঠান কি ভাবছেন। সাথে আছি আমি কামরুজ্জামান কামরুল। আশা করি সবাই সুস্থ আছেন। এই অনুষ্ঠানে আমরা নির্দিষ্ট কিছু বিষয়ের উপরে সাধারণত আলোচনা করে থাকি এবং এই আলোচনা করবার জন্য আলোচক হিসাবে আমরা কোনো বিজ্ঞ আলোচককে আমন্ত্রণ জানিয়ে থাকি। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাষ্ট্রের তিনটি অঙ্গ: নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ। কিন্তু বাংলাদেশের বিচার বিভাগের উপর নির্বাহী বিভাগের একটা কর্তৃত্ব আছে বলে বিচার বিভাগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মনে করেন এবং এই ধরনের আলোচনা বহুদিন ধরে প্রচলিত আছে বাংলাদেশে। অর্থাৎ বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ স্বতন্ত্র নয়। একটি নিটল গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সারা পৃথিবীতে যেটা আছে যে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ তারা নির্দিষ্ট দায়িত্ব পালন করবে, একে অপরের উপরে কর্তৃত্ব করবে না। তো ইমিডিয়েট পাস্ট ইন্টারিম গভর্নমেন্ট ওনারা বিচার বিভাগকে স্বতন্ত্র করবার কথা বলেছিলেন, নির্বাহী বিভাগ থেকে আলাদা করবার কথা বলেছিলেন এবং এই জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করেছিলেন। কিন্তু নির্বাচনের পরে বর্তমান সরকার সেই সুপ্রিম কোর্ট সচিবালয়কে বিলুপ্ত করে দিয়েছেন। প্রশাসন থেকে বিচার বিভাগকে পৃথক করার ব্যাপারে বিএনপিরও অঙ্গীকার আছে, তাদেরও দায় আছে। তাহলে কি এমন হলো যে সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল করে দেওয়া হলো? সুপ্রিয় দর্শক শ্রোতা, এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আলোচক হিসেবে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, সমাজকর্মী, সিনিয়র আইনজীবী জনাব জুবাইদুল ইসলাম। জনাব জুবাইদুল ইসলাম, আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? এই আপনার মাধ্যমে আমি যারা দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনি আজকে আমাকে এই অনুষ্ঠানে ডেকেছেন। তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি, ভালো আছি, আমরা ভালো আছি। জুবাইদুল ভাই, আমরা আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠানটা শুরু করতে হবে, শেষ করতে হয়। তো আমার মনে হয় যে আমরা আলোচনায় ঢুকে পড়ি। তো প্রথমে আপনার কাছে আমি জানতে চাই যে বাংলাদেশ, আমি যেটা একটু আগেই বলছিলাম যে বাংলাদেশ বিচার বিভাগের উপরে নির্বাহী বিভাগের একটা কর্তৃত্ব আছে, এই অভিযোগটা করে থাকেন বিচার বিভাগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। তো একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ তো সম্পূর্ণ স্বতন্ত্র থাকা প্রয়োজন। তো এ বিষয়ে আপনার বিশ্লেষণটা যদি একটু তুলে ধরতেন। দেখেন, একটা রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের জনগণ যদি সুশাসন যেটাকে আমরা বলি সেটা প্রতিষ্ঠা করতে গেলে আইনের শাসনটা অপরিহার্য, এর কোনো বিকল্প নেই। অর্থাৎ আমরা সবসময় একটা কথা বলি যে আপনার যা কিছুই ঘটবে সেটার যদি শেষ আশ্রয়স্থলটা বিচারালয় এবং সেই বিচারের জায়গায় যদি আপনি বিচারটা ঠিক মতো না পান তাহলে আপনার সুশাসন কখনোই সম্ভব নয়। সুশাসন যদি সম্ভব না হয়, আপনি যে গণতন্ত্রের কথা বলছেন, আপনি যে শাসন ব্যবস্থার কথা বলছেন, সেই শাসন ব্যবস্থা কখনোই প্রাতিষ্ঠানিক রূপ নেবে না। আপনি গ্ল্যামারিয়াসলি অনেক কিছু করতে পারবেন, কিন্তু সেটাকে যদি আপনি সঠিকভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান, ইনস্টিটিউশনালি একটা ডেভেলপ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার তিনটা প্রতিষ্ঠানের যেটা আপনি উল্লেখ করেছেন, সেই তিনটা প্রতিষ্ঠানকে তাদের ঠিক ঠিক জায়গায়, ঠিক নিয়ম মাফিক, ঠিক আইন অনুযায়ী কাজ করতে দিতে হবে। এখন প্রশ্ন হলো, আমি আপনাকে প্রথমেই বলি যে সমস্ত মন্ত্রণালয়গুলো কিন্তু ডেভেলপিং মিনিস্ট্রি, উন্নয়নের মন্ত্রণালয়। হোম মিনিস্ট্রি এবং আইন মন্ত্রণালয় এটা কিন্তু কোনো ডেভেলপিং মিনিস্ট্রি না। অর্থাৎ এটা হলো সরাসরি জনগণের কল্যাণের জন্য, যেটা জনগণের সুশাসনের জন্য, জনগণের নিরাপত্তার জন্য, জনগণের যে প্রতিফলন ঘটবে, চাওয়া পাওয়ার প্রতিফলন, সেটা কিন্তু আপনার আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হয়ে থাকে। এটা এখন একটা জায়গায় আছে যে আপনি যে প্রশ্ন, সে প্রশ্নে আমি আসতে চাই। সেটা হলো যে নির্বাচনের একটা কমিটমেন্ট ছিল গভর্নমেন্টের যে
বিচার বিভাগটাকে সম্পূর্ণ আলাদা করে দিয়ে সেই বিচার বিভাগটাকে স্বাধীন করে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা নেব। বিভিন্ন সময় অভিযোগ আছে যে বিচার বিভাগকে আমরা নিয়ন্ত্রণ করেছি, এখন পর্যন্ত করছি। আমারও সেই ধারণা যে বিচার বিভাগ এখনো নিয়ন্ত্রিত হচ্ছে এবং বিচার বিভাগ নিয়ন্ত্রিত বিচার আমরা পাচ্ছি। নিয়ন্ত্রিত বিচার যদি আপনি করেন তাহলে কখনোই আপনার সুবিচার নিশ্চিত হবে না। এখন এটা কেন হলো? দেখেন যে দুটো যদি সচিবালয় থাকে, আপনি বন্ধ করে দেওয়া হলো কেন? সেটা আগে আমি যাই, তারপরে আপনার কেন এটা প্রয়োজনীয়তাটা কেন সেটা বলি। যে আমার কাছে মনে হয়েছে যে প্রথম চোটেই যে এই যে বিচার বিভাগের যে সচিবালয়টা করেছিল, এই সচিবালয়টা আসলে একটা সমন্বয়ের মাধ্যমে করা উচিত ছিল। কিরকম? যে আইন মন্ত্রণালয়ের একটা বিরাট প্রভাব আছে আইন মন্ত্রণালয়ের, যে বিচারটা দেশের শাসন ভাগের একটা অঙ্গের তার একটা অঙ্গকে, যেটা বিচার মানে বিচার বিভাগ যেটা, সেটাকে তারা দেখবে। সেটা নিয়ন্ত্রিত হচ্ছিল এতদিন ধরে একটা মন্ত্রণালয়ের অধীনে। সেই মন্ত্রণালয় হলো আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ের মন্ত্রী এটাকে নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ নিয়ন্ত্রণই করেন। আমরা বলছি নিয়ন্ত্রণ করেন, শব্দটা কিন্তু আপনি দেখবেন যে নিয়ন্ত্রণ করেন, আমরা দেখেছি অতীতেও। এই নিয়ন্ত্রণের জায়গাটাই প্রত্যেকটা সরকার থাকতে চায়। কারণ হলো কি জানেন? যে আইনে আমার যেটা প্রাপ্য, আইনে আমি যেটা পাবো, আইনে যেটা লেখা আছে, সেটা কিন্তু আদালত থেকে আমরা পাই না, পাচ্ছি না, পরিষ্কার পাচ্ছি না। যেমন ধরেন আপনি যে মামলাটাতে আপনি একটা উদাহরণ দিই, যে আপনি মামলাটাকে, যে মামলা একটা জামিন পাওয়া আইনে একদম সম্পূর্ণভাবে আমার কাছে মনে হচ্ছে এটা জামিন হওয়া দরকার, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে এটা জামিন হচ্ছে না, জামিন হচ্ছে না, অন্যেরটা হচ্ছে, আমারটা হচ্ছে। সেকশনটা যদি বেলেবল সেকশনও হয়, তারপরেও বেলটা হয় না। আবার কখনো কখনো দেখা যায় নন বেলেবল সেকশন কিন্তু বেল হয়ে যাচ্ছে, এইরকম কিছু। হ্যাঁ, এটাই বলি, এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ সরকার মনে করছেন, আমি যেটা বলি, প্রতিটি সরকারই মনে করে যে যদি আমি কোর্টকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমি আমার শাসন ব্যবস্থাটাকে টিকিয়ে রাখতে পারবো না। অর্থাৎ জনগণের প্রতি যে আস্থার জায়গাটা থেকে তারা বিচার বিভাগ এবং শাসন বিভাগের উপরে নির্ভরশীল হয়ে পড়ে বেশি। কাজেই শাসন বিভাগটাকে তো, যেটা মানে প্রশাসনের যে জায়গাটা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে সরকার নিয়ন্ত্রণ করে। তাদেরও কিন্তু একটা আইন কানুন আছে, তাদেরও রুলস আছে। সেই রুলসের তোয়াক্কা না করে কিন্তু এটা প্রত্যেক সরকার এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তাদেরকে ঠিক মতো তাদের অ্যাক্টিভিটিসটা করতে দেন না। ঠিক বিচারের জায়গাও কিন্তু একই হয়েছে, একই অবস্থায়। তো আমি যেটা বলতে চাই যে দুটো দিক এখানে আছে, কিন্তু বিশ্লেষণ আপনি যদি করেন, আপনাকে প্রথমে প্রশ্ন আসবে, আমি যদি বিচার বিভাগকে স্বাধীন করতে চাই, বিচার বিভাগ কি তাদের স্বাধীনতা নিয়ে আপনার একটা স্বেচ্ছাচারী অবস্থানে যাবে না? যেতে পারে। কেন যেতে পারে আমি বলছি, যে বিচার বিভাগে আমরা যেটা দেখছি, যে বিচার বিভাগে কিন্তু অভিযোগ আছে বিচার বেচাকেনা হয়। বিচার বিভাগের প্রতি অভিযোগ আছে যে আইনে আমি যা পাই সেটা সাহসের সাথে বিচার বিভাগ আমাকে দিতে পারেন না। পারেন না, অজ্ঞাত কারণ বলেন বা বিভিন্ন রকমের ইন্টারফারেন্স এখানে থেকে যায়। এটা আমি আইনের অঙ্গনের একজন মানুষ হিসেবে আমি এটা অনুভব করি এবং আমার কাছে মনে হয়। তো এখন আপনি একটা জায়গায় আপনাকে আসি। জনাব জুবাইদুল ইসলাম, আমি একটু ইন্টারফেয়ার করি। যে আপনি তো অনেকটা আলোচনা করেছেন, অনেক পরিষ্কার করে বলেছেন। তো আমরা যদি স্পেসিফিক ভাবে আসি, যে এই যে বিচার বিভাগীয় যে সচিবালয়, যেটা ইন্টারিম গভর্নমেন্ট করেছিল, বিএনপি গভর্নমেন্ট সেটাকে বিলুপ্ত করে দিল, এটা কি ঠিক আছে না বেঠিক আছে? আমরা যদি এক কথাই বলতে চাই। না, আমি প্রথম কথা, আমি সেই জায়গায় একটু আপনাকে বলতে হবে আমার এটা, যে আপনি যদি সচিবালয়টা প্রতিষ্ঠা করার, ঠিক আছে, এটা দরকার, আমি এটা এক কথায় বলবো দরকার। তবে আপনি কোন পরিস্থিতিতে, বিচারকদের কোন স্কিলের ভিত্তিতে আপনি এই জায়গাটাকে স্বাধীন করছেন? বিচারকরা তো নিজস্ব হুইমের উপরে বিচার করছেন। এটা আমি বলছি যে বিচারের জায়গায় আপনি বিচারের স্কিল নিয়ে আমার প্রশ্ন আছে। আমি একটু সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছিলাম যে এই বাতিলের সিদ্ধান্ত সঠিক নাকি ভুল? না, বাতিলের সিদ্ধান্তটা সঠিক হয় না, সঠিক হয় নাই, আমি এটা বলি। আচ্ছা, তার আগে একটা আছে, যে সঠিক এটাকে আপনাকে আমি একটু, সঠিক হয়নি আমি বলি একটু, যে সঠিক হয়নি। সরকার এটা করলেন কেন? একটা বেঠিক কাজ কেন সরকার করলেন, গণতান্ত্রিক সরকার? এটার কারণটা হলো যে আমি প্রথমে আপনাকে বলেছি যে আইন মন্ত্রণালয় একটি অত্যন্ত ক্ষমতাধর একটি মন্ত্রণালয়। যদি আপনি সচিবালয়টা প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে সমস্ত ক্ষমতাটা চিফ জাস্টিস এবং যে সচিবালয়টা এটা থাকবে তার কাছে সমস্ত কিছু ক্ষমতা চলে যাবে। আপনি এখানে ট্রান্সফার, পোস্টিং,
থেকে শুরু করে তাদের যত কিছু ওয়েলফেয়ার সবকিছু আপনার তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। এটা একটা ব্যাপার। তখন চলে যাবে যখন, তখন তারা তাদের মতো করে অ্যাক্ট করবে। অ্যাক্ট করলে তারা গভর্নমেন্টের কথা শুনবে না। সরকারের সমস্যা কি? এটাতে সরকারের সমস্যা কি? যে গেলে? এটাতে সরকারের কি সরকারের সমস্যা গেলে? সরকারের সমস্যা হলো যে সরকারের সমস্যা কোনটা আপনাকে বলি। সরকারের সমস্যা হলো যে আপনি সরকার আমাকে আটকায় রাখতে চান। সরকার আমাকে আইনগত যেটা আমার প্রাপ্য সেটা দিতে চান না। যদি দিতে না চান সেক্ষেত্রে এভাবে বলা যেতে পারে যে সরকারের কর্তৃত্বটা খর্ব হচ্ছে এখানে। যে খর্ব মানে কি? মানে মোটামুটি সম্পূর্ণরূপে খর্ব হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস আছে, এটা অ্যাক্ট করতে পারবে না কেন? আপনি যদি বাজেট, সেই বাজেটটা যদি আইন মন্ত্রণালয়ের কাছে থাকে এবং বাজেটটা যদি আমাদের প্রত্যেকটা বাজেট তো ফিনান্স মিনিস্ট্রির কাছে থাকে। ফিনান্স মিনিস্ট্রির কাছে সবাইকে যেতে হয়। ওখান থেকে আপনার বাজেটটা আসে এবং যেকোনো কিছু ওনাদের কাছে অ্যাপ্রুভ নিতে হয়। এটা একটা খারাপ জিনিস। এটা একটা খুব খারাপ জিনিস। আপনি বাজেট দিয়ে দিচ্ছেন, কিন্তু বাজেটটা দেওয়ার পর আপনি একটা টাকা অ্যালোকেট করে দিচ্ছেন যে এত টাকা আমি আমার মন্ত্রণালয়ের জন্য। ঠিক আছে, ওই মন্ত্রণালয়ের কাছে সরাসরি টাকাটা চলে যাবে না। এটা ফিনান্সের কাছে যেতে হবে। ফিনান্স আপনাকে ডিসবার্স করবে, তারপর আপনি কাজ করবেন। এটাতে কিন্তু কাজের গতি কমে যায়। এটা একটা সমস্যা আছে, আপনাকে বলে রাখলাম। এখানে হয়েছে যে আমি বলি যে এটা একটু আমি যেটুকু জানি শুধু বলছি যে আপনি এইবারে পৃথক সচিবালয় করে দেওয়ার পরে মাত্র 50 কোটি টাকা চিফ জাস্টিসকে দেওয়া হয়েছিল, যেটা আপনি খরচ করতে পারবেন। আপনি বলেন সবচেয়ে বেশি হাইয়েস্ট ইনকাম জেনারেট হয় এই আইন মন্ত্রণালয় থেকে। আইন মন্ত্রণালয় থেকে জেনারেট হয়, মানে রেজিস্ট্রেট সাব রেজিস্ট্রেট আইন মন্ত্রণালয় আন্ডারে, কাজী আইন মন্ত্রণালয় আন্ডারে, এবং আমরা যে কোর্টের যে সমস্ত ফিস দেই সমস্ত কিছু মিলায় আমরা দেখছি যে প্রচুর পরিমাণে আমরা ইকোনমিক্যাল যে আমাদের সাপোর্ট সেটা আমরা কিন্তু আইন মন্ত্রণালয় থেকে দিয়ে থাকি। কিন্তু আইন মন্ত্রণালয়ের বরাদ্দটা যখন আসে আপনি দেখবেন যে খুবই একটা মানে যেমন তেমন একটা বরাদ্দ দিয়ে এই আইন মন্ত্রণালয়টাকে পরিচালনা করার চেষ্টা করা হয়। এইটার সাথে আমি একটা যোগ করতে চাই যে এটা কেন হলো আমি আপনাকে বলি, সূত্রপাতটা আপনাকে বলি। 832 জন বিচারককে এক কলমের খোঁচায় প্রমোশন দেওয়া হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে। কনসেপ্টটা ছিল যে রাজনৈতিক গভর্নমেন্ট আসলে রাজনৈতিক ইন্টারফারেন্স হবে। কাজে রাজনৈতিক ইন্টারফারেন্স হলে রাজনৈতিক চিন্তা চেতনার মধ্যে প্রমোশন গুলো ঘুরপাক খাবে এবং প্রমোশন পাবেন। অর্থাৎ প্রমোশনের ভয়টা তাদের মধ্যে ছিল। এই জন্য 832 জন জুডিশিয়াল অফিসারকে একটি অর্ডারের মাধ্যমে তাদের প্রমোশন দেওয়া হয়েছে। প্রমোশন দেওয়াতে হলে কি হলো দেখেন, প্রমোশন দেওয়া হলো তাদেরকে, তারা পদবি পেয়ে গেলেন, সবকিছু তাদের বসার জায়গা ঠিক করা হলো না, তাদের কর্মচারী স্টেনো তাদের যা কিছু আছে কোনো কিছুই নাই। এমনও কোর্ট আছে পোস্টিং দেওয়া হয়েছে যেখানে বসার জায়গা নেই, অথচ উনি ডিস্ট্রিক্ট জাজ হয়ে আছেন, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ হয়ে গেছেন, সবকিছু হয়ে গেছেন। অর্থাৎ আমরা যেটা বলতেছি, সরকার তখন অ্যাপ্রিহেন্ড করলো যে তারা তাদের মতো করে প্রমোশন করে নিয়েছে, আমাদের কাছে তো তাদের আসার কোনো প্রয়োজনীয়তা নাই, তাহলে আমাদের কথা তারা শুনবেন কেন? চেক অ্যান্ড ব্যালেন্সটা হারিয়ে যাবে, এই ভয়ে কিন্তু এটাকে উইথড্র করা হয়েছে। আমাদের কিন্তু এটা নিয়ে আমাদেরও কিছু কিছু আপত্তি। আপনি অন্য হ্যান্ডে আমি আরেকটা জায়গায় বলি যে এই এখন যারা বিচার করেছেন অতীতের অভিজ্ঞতা থেকে আমাদের মনে হয়েছে, আপনি একটা কথা আপনাকে বলে রাখি যে পুলিশ এবং বিচার বিভাগ যখন একসাথে হয়ে যায় তখন সেই দেশে কোনো কিছুই থাকে না। গণতন্ত্র থেকে শুরু করে আইন সব বিপন্ন হয়ে যায়। ওই আলোচনা আমি যাচ্ছি না। আমি শুধু আপনাকে এটুকু বলছি, হ্যাঁ আমি ওদিকে যাচ্ছি না, আমি শুধু আপনাকে এটুকুই বলছি যে জুলাইয়ের 24-এর যেটা আন্দোলন হয়েছে, পুলিশ এবং কোর্ট একাকার হয়ে কোর্ট জনগণের কথা না শুনে পুলিশের কথা শুনেছেন, এই জন্য কিন্তু রাজপথে যে সব এই দাবি আন্দোলন করতে হয়েছে। আমার কথা হলো এই বিচারকদের যে এখন যে মানসিক অবস্থা, বিচারকদের যে এখন যে চারিত্রিক অবস্থা, এই চারিত্রিক অবস্থাতে যদি আপনি এটাকে জুডিশিয়াল সেপারেশনের মধ্যে নিয়ে যান, ওইটা জায়গা থেকে ঠিক না করে, তাহলে ন্যায় বিচার নিশ্চিত হবে কিনা এবং আমরা আরেকটা স্বেচ্ছাচারী সংগঠনের মধ্যে যাব কিনা, এটা আমার ধারণা যে সরকার এটাকে অ্যাপ্রিহেন্ড করেছেন এবং এই জন্যই এটাকে বন্ধ করার জন্য চেষ্টা করেছেন। এবং এটা ঠিক হয় না, আমি বারবারই বলছি যে জুডিশিয়ারিটাকে একদম স্বাধীন করে দেওয়া দরকার এবং তাদের সামনে যে বই আছে সেই বই অনুযায়ী তারা বিচার করবেন। এবং বিচারকরা যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটান, সেটার জন্য ড্রাস্টিক পানিশমেন্টের জন্য একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন যেটা আছে, সেটার মধ্যে কিন্তু ইচ্ছা করলে সরকার তাদের আইনগত রিপ্রেজেন্টেটিভ দিতে পারেন যে সুপ্রিম বিচার ঠিক মতো করছেন না, ন্যায় বিচার দিলেন না, তাহলে এই অভিযোগটা শুধু বলছে হায়ার কোর্টে আপনি যান। আপনি একটা দেখেন, রংপুরের একটা গরিব লোক যদি এইখানে জেলা পর্যায়ে যদি বিচার ঠিক মতো না পান, হুইমের উপর বিচারটা হয়ে যায়, তাকে ঢাকায় যে হাইকোর্টে যেয়ে কিন্তু তাকে বিচারটা করতে যে অনেক পয়সা খরচ করতে হবে। সেই জন্য আমি বলছি যে বিচারকরা যদি নিজেরা ন্যায় বিচার নিশ্চিত করার অঙ্গীকারবদ্ধ না হন এবং তাদের মেন্টালি যদি তারা ডেভেলপ না করেন,
তাহলে এই জুডিশিয়াল যে আপনি যেটা বলছেন যে এই সেক্রেটারিয়েট করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তারা করবেন কি, তাদের নিজের মতো করে তাদেরটা সাজিয়ে নিজের মতো করে বিচার ব্যবস্থাটাকে তারা তাদের ব্যবহার করার একটা শঙ্কা থেকে যায়। এই জন্যই হয়তো সরকার এটাকে চিন্তা করেছেন যে না, এটাকে এটাকে কিছু বিলুপ্ত কি করেছে। বলেন? আপনি বলছিলেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য তারাও তো বিচারপতি, সুতরাং হ্যাঁ, সেটাই বিচারপতিদের বিচার সেটাই আমি বলতে চাচ্ছি, সেটাই আমি বলতে চাচ্ছি যে ওই জায়গায় যখন আসবেন তখন বিচারকদের মানে নিজেরাই ব্যাপারটা দাঁড়ায় যাচ্ছে, যে নিজেরাই ব্যাপারটা দাঁড়ায় যাচ্ছে। এইখানে গভর্নমেন্টের কোনো চাওয়া পাওয়া বা গভর্নমেন্টের কোনো বক্তব্য দেওয়ার সুযোগও থাকছে না। গভর্নমেন্ট যদি মনে করেন যে এই জায়গাটা ন্যায় বিচার, গভর্নমেন্টের ক্ষেত্রে যদি ন্যায় বিচার, যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল না করে এটা যদি জাতীয় সংসদের কাছে নিয়ে যেতেন বিচারপতিদের অভিশংসনের বিষয়টা, তাহলে কেমন হতো? কারণ জাতীয় সংসদে অভিশংসনের বিষয়টা তো একবার জাতীয় সংসদের কাছে নেওয়া হয়েছিল। আপনার মনে আছে যেটা নেওয়া হয়েছিল, সেই সময় এটা নিয়ে অনেক ধরনের প্রতিক্রিয়া হয়েছে, পক্ষে বিপক্ষে অনেক ধরনের কথা হয়েছে। এবং আপনি যে জাতীয় সংসদের কাছে নেবেন, বিচারপতিরা তো সংসদের অধীনে যেতে চান না, তাই না? না, তো জি, তো সংসদের কাছে নিলে কি হতো? কারণ জাতীয় সংসদ কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত, তাহলে বিচারপতিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকতো সংসদের মাধ্যমে। না, জনগণের কাছে বিচারপতিদেরকে দায়বদ্ধ করলেও কিন্তু সেখানে সমস্যা আছে। জনগণের চাওয়া আপনি যদি মনে করেন আমি একটা ফাঁসি দিয়ে দিলাম, সমগ্র বাংলাদেশের জনগণ যদি বলে ফাঁসিটা দেওয়া ঠিক হয় না, এটা কি বিচারক উল্টায় ফেলবেন? পারবেন উল্টাতে? জনগণের সব মতের প্রতিফলন বিচার বিভাগে ঘটবে, এটা কিন্তু আশা করার কোনো কারণ নাই। কেন সাধারণ মানুষের চোখে যেটা মনে হবে যেটা খুবই জাস্টিফাইড, কিন্তু বিচারকের কাছে মনে হতে পারে না এটা আনজাস্টিফাইড, এটা মনে হচ্ছে না যে এটা ঠিক বিচারের জায়গায় এটা ঠিক আছে। এটা কিন্তু আপনি ওইভাবে চিন্তা করলে আপনি পারবেন না। আমার কাছে মনে হচ্ছে যে জাতীয় সংসদে আমরা যারা যে সমস্ত আমাদের অভিজ্ঞতা মনে হয়েছে জাতীয় সংসদের কাছে, এই জাতীয় সংসদের জায়গায় এটাকে হ্যান্ডেল করার মতো জাতীয় সংসদের কতটুকু ক্যাপাসিটি থাকবে আপনি সেটাও কিন্তু, কারণ এটা তো আইন কানুনের ব্যাপার আছে, অনেক কিছু দেখার ব্যাপার আছে, অনেক কিছু বোঝার ব্যাপার আছে। সেই জায়গাটায় আমরা জাতীয় সংসদের একটা কমিটিকে করে আপনি যদি বলেন যে হ্যাঁ জাতীয় সংসদের একটা কমিটি থাকবে, সেই কমিটিতে এটা দেখা যেতে পারে, সেটা আপনি যদি বলেন সেটা একটা ব্যাপার দাঁড়ায় গেল। কিন্তু সামগ্রিক জাতীয় সংসদের মধ্যে যদি আপনি নিয়ে যান, এটা সমস্ত কিছু এমন ভাবে উন্মোচিত হয়ে যাবে, এমন কাদা ছড়াছড়ি জায়গায় চলে যাবে যে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থার যে সংকটটা এখন আছে এটা বাড়বে বলে আমি মনে করি, আরো বাড়বে, এটা আমি মনে করি আর কি। সেই জন্য আমার যেটা ধারণা, জি অনেক পরিষ্কার করে বলেছেন আমার যেটা আমরা আরেকটা প্রসঙ্গে যাই, সেটা হলো যে আমাদের বিচারালয়ের সমস্যাটা কোথায়? বড় সমস্যাটা হলো বিচারের দীর্ঘসূত্রিতা। একটা বিচার শেষ করতে অনেক সময় লেগে যায়। এই যে আপনি তো সাংবাদিকতাও করেছেন, সাগর রুনি হত্যা মামলার আপনার যে বিচারটা এ পর্যন্ত কি অবস্থা, আজকে কত বছর হয়ে গেল, এরকম অনেকগুলো উদাহরণ বাংলাদেশে আছে। তো একটা হলো দীর্ঘসূত্রিতা, আর একটা হলো বিচারালয়ের দুর্নীতি। তো এই দুটো থেকে কিভাবে বেরোতে পারবেন আপনারা? আপনাকে প্রথম কথা বলি যে বিচারালয়ের সাথে কিন্তু পুলিশ জড়িত। আপনার ইনভেস্টিগেশন অথরিটি কিন্তু পুলিশ যে কোনো ঘটনা কিন্তু তৈরি করে দিবে, মানে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে, যে তারা এই মামলাটাকে তদন্ত করে যত দ্রুত এটাকে সঠিকভাবে একটা প্রাথমিক ফার্স্ট জাজমেন্টটা কিন্তু তারা দেবে, কারা ঘটনা ঘটিয়েছে সেই ঘটনা, এবং কারা এটার সাথে যদি মামলা একটা এজাহার হলো মনে করেন, এই এজাহারের মধ্যে কারা জড়িত না, এটা কিন্তু ফার্স্ট পুলিশ এটা আইডেন্টিফাই করবে এবং তাদের তদন্ত রিপোর্টটা দ্রুত গতিতে কোর্টের কাছে বিচারের জন্য সোপর্দ করবে। আমাদের কিন্তু প্রথম দীর্ঘসূত্রিতাটা হয় যে পুলিশ বছর পর বছর তদন্ত, যেমন সাগররী তো চার্জশিটই হয় না, অর্থাৎ এখানে বিচারালয় যাই নাই, আপনি এখানে বিচারককে কিন্তু দোষ দিতে পারবেন না, কোর্টের মধ্যে যাই নাই এটা, অর্থাৎ এটা তদন্তের জায়গায় আছে, অর্থাৎ হোম মিনিস্ট্রির আন্ডারেই এটা পুলিশের কাছে আছে। তো সেটা একটা সমস্যা হলো যে পুলিশ তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে, আমি এই জায়গাটা আমি একটু ইন্টারাপ্ট করি। সাগর রুনি হত্যা মামলায় আপনার এখনো চার্জশিট হয়নি আপনি বলছেন, কিন্তু চার্জশিট হয়নি, চার্জশিটের জন্য সময় কিন্তু বারবার কোর্টই দিচ্ছে পুলিশকে, সময় কিন্তু বর্ধিত করা হচ্ছে কোর্টের মাধ্যমে। ওই যে আপনি যে কথাটা আমি বলেছি প্রথমে, কিন্তু আপনি কথা বলেছেন একটা যে ইন্টারফারেন্সের জায়গাটা দিতে বলা হচ্ছে, দিচ্ছে কোর্টকে দিতে বলা হচ্ছে, কেউ না কেউ দিতে বলছেন, সেই জায়গাটাই তো সমস্যা। এটা কিন্তু আপনার সেই জায়গাটাই সমস্যা। কোর্টের তো সেই ক্ষমতাটা আছে পুলিশের উপরে ব্যবস্থা ক্ষমতা প্রয়োগ করছেন না, কোর্টের ওই মোরাল কারেজের জায়গাটা কোর্ট আছে কিনা এটা কিন্তু আপনাকে ভেবে দেখতে হবে। কোর্ট কিন্তু
এইটাই জন্য তো আপনি প্রথমে আসছেন জুডিশিয়াল সেপারেশনটা কেন এটা জায়গায়, অর্থাৎ আপনার ফান্ড তো দেয় মিনিস্ট্রি, বেতন তো দেয় মিনিস্ট্রি, বিচারকের বদলি ট্রান্সফারের প্রস্তাবটা দেয় কিন্তু মিনিস্ট্রি, আপনার বিল্ডিং এর স্ট্রাকচারটা তৈরি করেন কিন্তু মিনিস্ট্রি, চেয়ার টেবিল কিন্তু দেন মিনিস্ট্রি, এবং স্টাফ যতগুলো আছে সবগুলো স্টাফ কিন্তু মিনিস্ট্রি, তারা তাদের বেতন দেন, সবকিছু দেন। কাজেই ধরা তো আছে, বিচার বিভাগ তো ধরা আছে, কাজেই বিচার বিভাগকে শুনতে হচ্ছে যে তুমি টাইম দাও, তুমি টাইম দাও, তুমি টাইম দাও, টাইম দিচ্ছেন। এই জায়গাটা কিন্তু দীর্ঘসূত্রিতার একটা কারণ, অর্থাৎ বিচারকরা টাইম দিচ্ছেন একদম, মানে কোনো নির্দিষ্ট সময় নাই, তারা সময়, পুলিশ আবেদন করছে তারা সময় দিচ্ছে পুলিশ। এটাও একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আসতে হবে যে একটা তদন্তের মধ্যে উনি কয়বার উনি সময় নিতে পারবেন, কতদিন সময় নিতে পারবেন, সেই জায়গাটায় আমাদেরকে এটা একটা জায়গায় আসতে হবে, টাইম ফ্রেম করে দিতে হবে। একে অনির্ধারিত সময়ের জন্য একটা মামলা চলবে, তদন্ত চলতে এটা থাকবে, এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটা তো আমার জানা মতে একটা আইন করা হয়েছিল যে উইদিন 60 ডেজ চার্জশিট দিতে হবে, কিন্তু ওটা তো মানে নাই পুলিশ। না, বিচার এটা বিভাগও বিশেষ সেরকম কোনো বিশেষ ব্যবস্থা কতগুলো বিশেষ মামলার ক্ষেত্রে এটা বলা আছে, যেগুলো স্পেশাল ট্রাইব্যুনালে বিচার হয়, সেই স্পেশাল ট্রাইব্যুনালের ক্ষেত্রে বলা আছে। কিন্তু আমাদের তো ব্রিটিশ আমলের পিআরবি, আপনি ব্রিটিশ আমলের সিআরপিসি, ব্রিটিশ আমলের আমাদের যে সমস্ত আইনের একটা পরিবর্তন করা হয় নাই। তো আপনি যেটা বলেছিলেন দীর্ঘসূত্রিতার কারণটা কি, দীর্ঘসূত্রিতার কারণ হলো যে আপনার মামলা, আমাদের দেশে মামলা প্রচন্ড রকমের মামলা হয়, যে কোনো জায়গায় আপনি একটা ছোট্ট ঘটনা হলে মামলা হয়ে যাচ্ছে, ছোট ঘটনা মামলা হচ্ছে, এবং বিচারকের সংকট আছে, এজলাসের সংকট আছে, এবং আপনার ফ্যাসিলিটি সংকট আছে, অনেক কিছু সংকট যেখানে আছে, যেখানে আপনার বিচারটাকে খুব দ্রুত গতিতে নেওয়া সম্ভব হচ্ছে না। প্রথম হলো যে তাহলে বিচার বিভাগের সমন্বয়ের অভাব দুর্নীতির আছে, ব্যাপারে কি? তদন্তকারী দুর্নীতির ব্যাপারে কি? কর্মকর্তা এবং বিচারকদের সমন্বয়ের অভাব আছে, এবং তাদের মধ্যে একটা টিউন করা নাই। এই টিউন করা না থাকলে আপনি এটা কখনোই আগায় নিতে পারবেন না। জি, জনাব জোবাইদুল ইসলাম, আপনি একটা কথা বলছিলেন যে পুলিশ তদন্ত করে, পুলিশ চার্জশিট দেয়, এবং মামলার সেকশনগুলো, ধারাগুলো কিন্তু পুলিশ বসাচ্ছে, ওই ধারার উপরে বিচারপতিরা বিচার করছেন। পুলিশ নির্বাহী জি বিভাগের সদস্য, তাহলে বিচার জি আপনার নির্বাহী বিভাগের ওপরেই নির্ভরশীল হয়ে বিচারটা করতে হচ্ছে। তো জি এখান থেকে বেরোনোর উপায় কি? এটার মধ্যে সেই জন্য তো বললাম যে এমন আপনি এমন কিনা, আমি আরেকটু স্পেসিফিক করি, সেটা হলো যে একটা মামলা, এইটা তদন্ত কি বিচার বিভাগের উপরে দেওয়া যেতে পারে পুলিশকে না দিয়ে? আমরা তো অনেক না, সময় বলে থাকি দেওয়া যে যেতে পারে না। কেন পারে না? বিচার বিভাগীয় এটা পারে তদন্ত না এই জন্য দাবি বলি, করি চেক আমরা। এন্ড ব্যালেন্স থাকবে না, তাহলে তো একই জিনিস হলো, ওনারাই তদন্ত করছেন, ওনারাই বিচার করছেন। আর একটা প্রশ্ন আসবে যে ওনারাই তদন্ত করছেন, ওনার ওই বিচারকরাই তদন্ত করছেন, আর এক বিচারক সেটাকে আপনার বিচার করছেন। তো তদন্তকারী এজেন্সি ডেফিনেটলি আপনার আলাদা হতে হবে, কারণ তার ভিউটা তারা তাদের মতো করে দেবেন, এবং সেখানে বিচারকরা আলাদা করবেন। ওরা যদি আপনি একই ব্যক্তিকে আপনি বিচার করতে তদন্ত করতে দেন, আবার একই ব্যক্তি একই যদি জায়গায় যদি আপনি বিচারও দেন, তাহলে সেখানে ন্যায় বিচার নিশ্চিত হবে না, পৃথিবীর কোথাও এটা নাই। কাজে আপনাকে তদন্তকারী এজেন্সিটাকে ইন্ডিপেন্ডেন্ট একটা জায়গায় নিয়ে যেতে হবে, যেটা আমি মনে করি যে পুলিশের কাছ থেকে নিয়ে না নিয়ে, যেমন একটা পিবিআই একটা তদন্তকারী সংস্থা করা হয়েছিল, সেটা কিন্তু পিবিআইটাকে কিন্তু পুরো হোম মিনিস্ট্রির আন্ডারে রাখা হয়েছে। তদন্তকারী সেটাও তো পুলিশ। সেলটাকে যদি আপনি একটা কোন কমিশনের আন্ডারে নিয়ে যান, আপনি যদি একটা যেখানে কমিশনের আন্ডারে নিয়ে যাবেন, যেটা হোম মিনিস্ট্রির মাধ্যমে কাছে থাকবে না, কারো কাছে থাকবে না, একজন একটা বিচার বিভাগের একটা কমিশন থাকবে, সেখানে সব ধরনের লোকরাই একটা কমিশনের মধ্যে বিচার বিভাগের ব্যক্তি থাকবেন, গভর্নমেন্টের ব্যক্তি থাকবেন, তারা একটা মনিটর করবেন, এবং তাদের আন্ডারে যদি আপনি এই তদন্তটাকে নিয়ে যেতে পারেন, তাহলে হয়তো কিছুটা উত্তরণের পথ থাকবে। কেন সরাসরি চমৎকার গভর্নমেন্ট একে বাদ দাও, একে চার্জশিটেড করো, একটা এর বিরুদ্ধে হত্যা মামলা দাও, এর বিরুদ্ধে এই মামলা দাও, ওকে ছেড়ে দাও, একে ধরে দাও, এটা কিন্তু সরাসরি অহরহ হওয়ার সম্ভাবনা থাকে, এবং হচ্ছেও। জি, জনাব জোবাইদুল ইসলাম, এই অত্যন্ত মানে সমস্যা, এই যে আমরা যেটা আলোচনা করছি, এটা ভীষণ সমস্যা বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, উপমহাদেশেই। এবং এই সমস্যার একটা চমৎকার সমাধান আপনি দিয়েছেন, যে তদন্তটা কোনো কমিশনের অধীনে নেওয়া যেতে পারে। সেই কমিশনটা হতে পারে জি, মানবাধিকার কমিশন, অথবা যে কোনো কমিশন তৈরি করা যেতে পারে। কমিশনে চমৎকার একটা আপনার সমাধান দিয়েছেন। কমিশনে যারা অভিজ্ঞ মানুষ, যারা মনে করেন যে পুলিশের ইন্সপেক্টর জেনারেল পুলিশ যদি থাকে, উনি একজন সদস্য হতে পারেন, কমিশনের সদস্য উনি হয়ে যাবেন। এবং এই কমিশনটা যেমন আপনার এই কমিশনটা হবে আপনার যেমন প্রধান বিচারপতি, এটা হলো আমাদের সাংবিধানিক পোস্ট, এই কমিশনটা সাংবিধানিক ভাবে থাকবে, সাংবিধানিক, এদেরকে জি, বরখাস্ত করা যাবে না, এদেরকে ইন্টারফেয়ার করা যাবে না, সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের মাধ্যমে এই কমিশন যদি আসে, এই কমিশনের সদস্যরা এখান থেকে রিটায়ার্ড বিচারপতি থাকতে পারেন, এক্সিস্টিং বিচারপতি থাকতে পারেন, এখানে পুলিশের সদস্য থাকতে পারেন, এখানে আইন মন্ত্রণালয়ের থাকতে পারেন, এখানে গভর্নমেন্টের
মানে যারা সংসদ সদস্য সেখান থেকে প্রতিনিধি থাকতে পারেন জাতীয় সংসদে, এটা কিন্তু করে একটা কমিশন করে একটা আলাদা রুলস তৈরি করে যে তদন্ত কতদিন হবে, কিভাবে তদন্ত হবে, এবং এই তদন্তটা একটা সময়ের মধ্যে দিয়ে তাদেরকে স্ক্রুটিনি করার জন্য দিবে একটা, তাদের আন্ডারে একটা তদন্ত একটা উচ্চ পর্যায়ের একটা টিম থাকবে। তারা চুলচেরা ভাবে দেখবেন যে 161 ধারাটা ঠিক মতো লিপিবদ্ধ হয়েছে কিনা, 164টা ঠিক মতো হয়েছে কিনা, 173 ধারার যে চার্জশিট দেওয়ার যে নিয়ম সেই নিয়মগুলো প্রতিফলন হয়েছে কিনা, এবং সময়ের লিমিটটা ক্রস করেছে কিনা। প্রত্যেকটা জবাবদিহিতার আওতায় যখন আপনি নিয়ে আসবেন, তখন দেখা যাবে যে এটা স্পিডি হবে এবং এটা সমাধান হওয়ার একটা চান্স থাকবে যে হ্যাঁ তাহলে আপনার এই প্রথম চোটেই, কেননা আপনার মামলার জট খুলে যাবে কখন, প্রথম চোটেই যদি আপনি মামলাটাকে ফলস অ্যান্ড ফেব্রিকেটেড করে যদি আপনি ওয়াশ আউট করে দেন যে এই মামলা বিচারে যাওয়ার মতো না, আপনি করে দিলেন, তাহলেই দেখা গেল যে বিচারের জট মানে ইয়েটা কমে গেল, আপনার মামলার জটটাও কমে গেল। এই জায়গাটা কিন্তু আপনার আমাদের অ্যাড্রেস করা দরকার, আমার মনে হয় আর কি। আর আরেকটা জিনিস আছে যে একটা সমাধান দিয়েছেন আপনি এখানে, এই বিষয়টা রেজ করা উচিত সর্বমহলে এবং আলোচনায় আসা উচিত এই বিষয়টা, আমি মনে করি। জনাব জুবাইদুল ইসলাম, আপনি আলোচনায় বলছিলেন যে বিচারালয়ের মাধ্যমে, বিচার বিভাগের মাধ্যমে সরকারের অনেক রেভিনিউ আর্ন হয়, অনেক রেভিনিউ আসে সরকারের কাছে, তারপরেও আপনার সরকার বিচার বিভাগকে সেই মতো টাকা দেয় না, মানে বাজেটে বরাদ্দ দেয় না। তো বিষয় হলো যে রেভিনিউটা বিচার বিভাগের মধ্যে দিয়ে আসুক আর যার মাধ্যমে আসুক, টাকা কিন্তু জনগণের টাকাই কিন্তু নেওয়া হচ্ছে, জনগণের ট্যাক্সের টাকা, তাই না? তো বিচারটাও কিন্তু জনগণের জন্যই, জনগণের জন্যই। তারপরে জনগণ বিচার বিভাগে যাচ্ছে, বিচারের জন্য যাচ্ছে, সেখানে হেনস্থা হচ্ছে, কেউ সঠিক বিচার পাচ্ছে, কেউ পাচ্ছে না, অনেক ক্ষতিগ্রস্তও হচ্ছে, আবার জনগণ ট্যাক্সও দিয়ে যাচ্ছে। যেটাই হোক, আপনার আমরা বিচার বিভাগের যে সচিবালয়টা ইন্টারিম গভর্নমেন্ট করেছিল, এই সচিবালয়ে আমরা একটা জিনিস দেখলাম যে সচিবালয় পাওয়ার পরেই বিচারপতিরা নিজেদের জন্য ভিন্ন বেতন কাঠামো তৈরি করলেন, ভিন্ন বেতন কাঠামো। এটা নিশ্চয়ই খেয়াল করেছেন আপনি। বেতন কাঠামো, তাই না? তো ভিন্ন বেতন কাঠামো যেটা, সেটাও কিন্তু জনগণের করের টাকায়, জনগণের ট্যাক্সের টাকা, জনগণের উপর একটা বাড়তি চাপ সৃষ্টি করা। তাহলে ওনারা বিচার বিভাগীয় একটা সচিবালয় পাওয়ার পরে বিচার বিভাগকে উন্নত করার জন্য কোনো পদক্ষেপ না নিয়ে প্রথমেই নিজেদের বেতন কাঠামো, নিজেদের বেতন বাড়ানোর উদ্যোগটা নিলেন। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনি দেখেন, আমি প্রথমে একটা কথা বলেছি, আপনার মনে আছে কিনা, যে একটা আদেশে 832 জন বিচারকের পদোন্নতি ঘটেছে। আপনি কিন্তু ওইটা উন্নত করার চেষ্টা, যেমন আপনি বছরের 365 দিনেই আপনি বিচারকদের প্রশিক্ষণের একটা জায়গা থাকা দরকার। ঢাকায় কিন্তু একটা বিচারের একটা প্রশিক্ষণ একাডেমি আছে। এটা এত বাজে অবস্থা যে এখানে যদি প্রশিক্ষণ যদি আপনি না দেন, তাহলে বিচারকদের স্কিল যা ডেভেলপ করার কথা সেটা করবে না। স্কিল ডেভেলপ না করলে সঠিক বিচার আপনার হবে না। তাহলে আপনি যে কথার কোশ্চেন রেজ করছেন যে আপনি ব্যক্তিগত ফেসিলিটিস কিন্তু আপনি বৃদ্ধি করার জন্য উদ্যোগ গ্রহণ করছেন, আপনি কিন্তু আমার বিচারের জন্য যা যা দরকার রিকোয়ারমেন্ট সেই জায়গাটা কিন্তু অ্যাড্রেস হয় নাই যখন প্রথমে হলো। কেননা আমি এই প্রস্তাবটা দেখি নাই যে এই যে আমাদের ট্রেনিং এর জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বিচারকদের প্রশিক্ষণের বিকল্প নেই। তাদের ট্রেনিং মানে তাদের প্রশিক্ষণ, তাদের যে আইনগতভাবে যে লেখাপড়ার যে জায়গাটা, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা যাচ্ছি না, এবং না যাওয়ার কারণে কিন্তু আমরা কোর্টে, আমি যখন নিজেও একজন আইনজীবী হিসেবে দেখছি যে আমার মনে হচ্ছে যে আমি জানি না নাকি কোর্টকে আমি ঠিক বুঝাতে পারছি না, এরকম একটা প্রশ্ন কিন্তু এসে যায়। অর্থাৎ আমি যদি নিজেই না জানি, আমার যদি জ্ঞানের সীমাবদ্ধতা থাকে, আমি যদি আমার আইনটা কোথায় আছে এটা যদি বের করতে না পারি, তাহলে আপনি ন্যায় বিচার কখনোই নিশ্চিত করতে পারবেন না, হুইমের উপরে বিচার হবে না। কাজে আমার যেটা মনে হয় যে সচিবালয়ে প্রথমে আমরা দেখতে চেয়েছিলাম যে ওনারা কতগুলো প্রস্তাব দেয়, অবকাঠামো প্রত্যেকটা জেলা শহরে কিন্তু আপনার কোর্টের অবকাঠামো গুলোই ঠিক হয় নাই, এবং এখানে বসার জায়গা নেই বিচারকদের জন্য, বসার জায়গা নেই, কিন্তু নতুন নতুন গাড়ি আছে, আপনি দেখবেন যে ফেসিলিটি গুলো কিন্তু অন্যভাবে চলে আসছে। এটাতে আমাদের কোনো অসুবিধা নাই, কারণ আমরা বলতেছি যে আমাদের যদি ওনাদেরকে ফেসিলিটিস দেওয়ার পরে যদি আমরা বিচারটাকে ঠিক মতো আমরা যদি পেতাম, তাহলে এই প্রশ্নগুলো আসতো না। কেননা এখনো আপনি কোর্ট কাছারিতে কোনো লোককে যদি আপনি বলেন যে কোর্টের নোটিশ একটা হয়েছে, সেই লোকটা এত ভয় পান যে কোর্টে যাওয়া মানে তো আমার সমস্ত অবস্থা খারাপ হয়ে যাবে, সম্পত্তি বিক্রি করে ফেলতে হবে, আমি মনে একটা কারাগারে, অর্থাৎ কোর্টটাকে ভয়ের জায়গায় চিহ্নিত হয়ে গেছে। কোর্ট মানে একটা মানুষের আশ্রয়ের জায়গা না থেকে এটা একটা ভয়ের জায়গায় পরিণত হয়ে গেছে।
কিন্তু কোর্ট তো মানুষের সার্বক্ষণিকভাবে এটা আশা আকাঙ্ক্ষার জায়গা থাকা দরকার ছিল। অবশ্যই কোর্টটা মানুষের ন্যায় রহস্যস্থল বিচার যে মানুষের কোর্টে তো সাধারণ মানুষের শেষ ভরসা হওয়া উচিত বিচারালয় বা খুব কোর্ট। ইজি জনাব তারা বরং ভয় দেখাতো যে তুমি আমার সঙ্গে এই অবিচারটা করছো, আমি কিন্তু আদালতে গেলে কিন্তু আমি ন্যায় বিচার পাবো, তোমাকে কিন্তু আমি দেখে নিব। এই জায়গাটাই কিন্তু কোন জনগণ এখন পর্যন্ত, বড় উল্টাটা হচ্ছে যে কোর্টে যে মামলা করে দেবে এটা কেউ যদি বলে, তাহলে মনে করে যে আমি তো কিছু করি না, তারপরে যদি মামলা করবে তাহলে তো আমার একটা বিরাট কিছু একটা ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ কোর্ট কোর্টে যে মামলা ভয়ের জায়গা, হলে তার জমি জমা বাড়িঘর বিক্রি করে তারপর সবাই নিঃস্ব হয়ে যায় মানুষ। জনাব জুবাইদুল ইসলাম, আমরা এমন একটা এবং বিষয়ের অবতারণা আরেকটা কথা আছে যে আপনি বছরের পর বছর করে আপনি এক প্রজন্ম আপনি আপনার বিচারে রায় দেখে যেতে পারবেন না। এর যে দুঃখজনক, যিনি মামলা শুরু করেন তাল গাছের মতো, যিনি মামলা শুরু করেন তিনি জীবদ্দশায় সেটা রায় দেখে যেতে পারেন না, তার পরবর্তী বংশধররাও পারেন না, এরকম ইতিহাস আছে। হয়তোবা জনাব জুবাইদুল ইসলাম, আলোচনাটা এমন পর্যায়ে গিয়েছিল যে এটা অনেকে দীর্ঘক্ষণ আলোচনা করা যেত। আমাদের সময়ের স্বল্পতা আছে, সময়ের সীমাবদ্ধতা আছে। তো এই আলোচনাটা আরো দীর্ঘক্ষণ হওয়া উচিত। বিশেষ করে আপনার ভেতরে বিচার বিভাগ সম্পর্কে, বিচার বিভাগের সংস্কার, এইসব বিষয়গুলো সম্পর্কে আপনি যে কিছু মতামত দিয়েছেন, এটা নিয়ে দীর্ঘ আলোচনা হওয়া উচিত। তো আমাদের সময় স্বল্পতার জন্য আজকে আমরা অনুষ্ঠান আর খুব দীর্ঘায়িত করতে পারছি না। আশা করছি আপনি যদি সময় দেন, আপনার সাথে আমরা আর একদিন না একাধিক দিন বসবো এই বিষয়গুলো আলোচনা করবার জন্য। কারণ আপনি যে কথাগুলো বলছেন এটা সাধারণ মানুষের জানা উচিত, আর আমাদের দেশের জনগণের জানা উচিত এই বিষয়গুলো। তো আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দীর্ঘ সামাজিক এবং আইন বিষয়ে আপনার যে দীর্ঘ অভিজ্ঞতা থেকে আপনার অনেকগুলো মতামত দিয়েছেন, এই মতামত আপনার ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। এই জন্য আমাদের চ্যানেল কর্তৃপক্ষ এবং দর্শকদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি, জনাব জুবাইদুল ইসলাম। আমি আপনার মাধ্যমে আজকে এই অনুষ্ঠানটা যারা দেখছেন, যারা দর্শক শ্রোতা আছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি নিজেকে কৃতজ্ঞ মনে করছি যে আপনারা আমাকে ডেকেছেন। আমরা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যে আলোচনার বিষয়বস্তুটা আজকে নির্ধারণ করেছেন, এটা চমৎকার একটি বিষয় এবং এই বিষয়টা নিয়ে অল্প সময়ে কথা বলা খুবই একটা জটিল বিষয়, যে নিয়ে কথা বলা আপনি ঠিকই বলেছেন। তো আমরা আগামীতে হয়তো অনেক ধরনের আলোচনা করতে পারবো। তো সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে যারা দেখছেন, এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনার চ্যানেলকেও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই অনুরোধ করি। আপনারা ধৈর্য ধরে দীর্ঘক্ষণ আলোচনাটা শুনেছেন এবং এখান থেকে যদি একটু হলেও যদি কোনো ধারণা পেয়ে থাকেন, তাহলে আমরা চ্যানেল কর্তৃপক্ষ আমাদের এই আলোচনা, আমাদের এই কষ্টকে আমরা সার্থক মনে করব। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলকে অজস্র প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আবার জানিয়ে অনুষ্ঠান আজকে শেষ করছি। শুভরাত্রি।